এত নাবালক সরকার, নাবালকই বলবো, নির্বাচনের কথা বললে তাদের রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। দেশ কোথায় যাচ্ছে সেদিকে তো হিসাব নাই। আমরা বিএনপি যারা মনে করতেছি যে সরকার আমাদের, জামাত মনে করে সরকার আমরা চালাচ্ছি, আর এরা নতুন দল, তাও এটা আমাদের সরকার, আমরাই তো সরকার। প্রশাসন কার কথা শুনবে? উহা ইহা নানা কথা বলেই আমি দেখতে পাচ্ছি যে দেশকে নতুন একটা সংকটের দিকে যেন ঠেলে দেওয়ার কাজ করছে। মন্ত্রীর পদমর্যাদা নিয়ে যারা আজকে উপদেষ্টা, একজনের কোনো রাস্তাঘাটে ওরা মিছিল করে নাই, তো একটা টিয়ার সেল খায় নাই, একদিন রিমান্ডে যায় নাই, একদিন ইলেকট্রিক শক খায় নাই, এরা হয়ে গেছে এখন উপদেষ্টা। আমি একটা ফোন করলে একটা কাজ হবে না, কিন্তু একজন সমন্বয় কাজে ফোন করে সাথে সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এসএম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি সরকার আসলে কতটা সফল আইন শৃঙ্খলা রক্ষায়। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। বাপাশে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরই আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা মূলত আলোচনায় ফিরতেছি। আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার আসলে কতটা সফল হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। শুরু করতে চাই সম্প্রতি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, মাগুরায় শিশু ধর্ষণে 4 দিন ধরে অচেতন অবস্থায় সিএমএইচে এখনো সেই শিশুটি রয়েছে। আসলে মানুষ কতটা পৈশাচিক কিংবা কতটুকু মানবিক অবক্ষয় হলে আসলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এরকম পরিস্থিতির দিকে নিশ্চয়ই আমরা চাইনি। একটি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একটি পরিবর্তিত বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা ঘটুক, সেটি কোনোভাবেই কাম্য নয়। কেন আসলে আমাদের এই অবনতিটা হচ্ছে, বা মানুষ কেন আসলে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, আমাদেরকে যদি একটু বর্ণনা করতে জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাই টিভি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সস্তা সালাম এবং বিজ্ঞ আলোচক রুহিন হোসেন প্রিন্সকে শুভেচ্ছা। আসলে এগুলোর কোনো উত্তর নেই, তো এগুলোর উত্তর একটি, সেটা হলো যথাযথ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত চূড়ান্ত শাস্তি বছরের পর বছর ঝুলিয়ে রাখা না, একবার সংক্ষিপ্ত সময়ের ভিতরে প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে এদের কোনো রকমের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একদম ফাঁসিতে রক্ষা দেওয়া লাগবে। একটা পর একটা এরকম ঘুরতে থাকে, তখন হয়তোবা এখান থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া এখানে থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বারবার দেখেছি দীর্ঘ শত্রুতার কারণে মনে করে যে কিছু হয় না। আর আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি বলবো, একটা সরকার যখন যার যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি সে পালন না করে অন্য দায়িত্ব পালন করতে যায়, তখনই ব্যত্যয় ঘটে। এই সরকারের দায়িত্বটা হলো একটা নির্বাচন করা, একটা সুষ্ঠু নির্বাচন কিছু সংস্কারের মাধ্যমে করা, কিন্তু সরকার সব কিছু বিস্তার করে নিচ্ছে। মানে সব কিছুরই দায়িত্ব মনে হচ্ছে তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে, যেখানে আসল কাজের কাজ যেটা কিন্তু হচ্ছে না, এদিকে তো নজর দিতে পারছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখন, মানে আবার সে আগের মতো কিশোর গ্যাং, আগের মতো ডাকাতি। আমি কালকে রাত্রিবেলা আসতেছিলাম পাবনা থেকে, তো একটা ট্রাক দেখি, একটা ট্রাককে গিয়ে মানে তার আগ দিয়ে বেড়ে যাবে, তাৎক্ষণিকভাবে আমার সাথে সুমন চলে আসলে, হাইবা কি ঘটনাটা কি, মানে মনে হচ্ছিল যে মানে এখন ডাকাত দল আটকাবে, এরকম কিন্তু এখন ঘটনা ঘটা শুরু হয়েছে। কিন্তু কারণ হলো যে বর্তমান সরকার তার দায়িত্ব ভুলে অন্য দায়িত্ব পালন করার জন্য বেশি উৎসাহিত হচ্ছে এবং তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চাচ্ছে, যে কারণে এই দেশের ভিতরে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে। আমি মনে করি সরকারকে এদিকে কঠোরভাবে এগুলো দমন করা উচিত এবং দৃষ্টি দেওয়া উচিত। খালি মুখ দিয়ে বললে হবে না। এবং শুধু এখানে না, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে যেমন এখন রমজান মাস চলছে, রমজানের 2 দিন আগেও আমি দেখেছি শসা, বেগুন, ক্ষীরা, টমেটো, কত করে লেবু, আগের দিন বা ওই দিন শুরু হয়ে গেল 100 টাকা করে এক হাড়ি লেবুর দাম, 100 টাকা। তারপরে ওই রকম সব কিছু, শসা, বেগুন, টমেটো, মানে কোনো রকমের বাজার নিয়ন্ত্রণও নাই। এর আগে আমরা দেখেছি ভরা মৌসুমে চাউলের দাম বেড়ে গেল কয়েক টাকা কেজি প্রতি, মানে নিয়ন্ত্রণ না থাকলে যা হয়। এবং এই যে বিভিন্ন ভোগ্যপণ্য যেগুলি আছে, সেগুলির ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখলাম। মানে সরকারের একটা পরিকল্পনা থাকতে হয় যে আমি রমজান মাস আসতেছি, আমি এইভাবে আমি দেখব। এই সময় ছিনতাইকারী বাড়ে, তার কারণ ছিনতাইকারীর সংখ্যা বেড়ে যায়,
তারা সবাই মানে মানুষের কাছ থেকে টাকা লুট করে নিয়ে এক শ্রেণীর মানুষ আছে যে তারা নিজেদের আনন্দ উৎসব তারা পালন করতে চায়। এর আবার কারণ আছে। কারণ বিগত 15.5 বছর ধরে একটা সরকার ছিল লুটেরা সরকার, নিয়ম কানুন আইন শৃঙ্খলা নীতি নৈতিকতা কিচ্ছু ছিল না, যে কারণে আজকে অবস্থা। আমি এই সুযোগে একটা বিষয়ের উপরে আমি আলোকপাত করতেই চাই, একেবারে জোরে সোরে করতে চাই যে এমনিই তো লেখাপড়া 12টা বাজিয়ে দিয়ে গেছে বিগত সরকার, এখনও এটা কন্টিনিউ করতেছে। কি এই যে বিভিন্ন স্কুলে আমি দেখছি লটারির মাধ্যমে ভর্তি, ভালো ভালো স্কুলে লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে ভর্তি হওয়ার মতো যারা ওই ভালো স্কুলে ভালো রেজাল্ট তারা না, কিছু জানে না, এমন এমন ছেলেরা চান্স পাচ্ছে, অত ভালো ভালো ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। এই লটারি সিস্টেমটা আমার মনে উঠিয়ে না দিলে লেখাপড়ার অবস্থা আরও খারাপ হবে। আরেকটা জিনিস আমি বলবো যে এই সরকার ইদানিংকালে হাইকোর্টে আমি রিট করা দেখলাম যে বাংলাদেশে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। আমি একদম বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, রাস্তাঘাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে, সব কিছুই হচ্ছে। সরকার একটা বড় এই ধরনের একটা শ্রেণী আছে, তো ইটভাটা হয়, ইটভাটা সরকারকে বলতে হবে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো না, না হলে যথাযথ লাইসেন্স তাদেরকে দিতে হবে। লাইসেন্স দেবে না, বছরে 5-6 লক্ষ টাকা নেবে, আবার গিয়ে ইটভাটা গিয়ে ভেঙে দিয়ে আসবে, হামলা করবে, মামলা দিবে। হয় বলবো যে আমরা এই বাংলাদেশে যতদিন আমরা এই সরকার আছি, আমরা এই দেশে কোনো রকম কেউ বিল্ডিংও বানাতে পারবো না, রাস্তাও বানাতে পারবো না, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবো না। এখন এই ধরনের ঘটনা আসলে কারা করছে? আপনি ভেঙে আসছে বলছেন? ভেঙে আসছে সরকারের লোকজন যাচ্ছে, সরকার দায়িত্ব দিয়েছে, কোর্ট থেকে নির্দেশনা গেছে 17 মার্চের ভিতরে সারা বাংলাদেশে ইন্টারনেট ভেঙে দিতে হবে। এত নাবালক সরকার, নাবালকই বলবো, তাহলে বলতে হবে আমি সমস্ত ডেভেলপমেন্ট বন্ধ করে দেবো। ইট যদি আপনার যদি বাড়ি করা লাগে, আপনার রাস্তা করা লাগে, ইট লাগবেই। এখন আপনার ওই আধুনিক, হ্যাঁ আমাদের যে এখন কিছু কিছু কাজ তারা করতেছে, যেমন হলে ঢালাই করে দিচ্ছে, তো সেটাতে সেই সিস্টেম যদি আমার যদি শক্তিশালী আমি হই, আমার অর্থ শক্তিশালী করুক, সমস্যা নেই। কিছু কিছু জিনিস আছে যেটা ইনশাল্লাহ সম্ভব না, আর এর দেশে মাটি দিয়েই এটা করা হয়। তো এখন যা হয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ডেভেলপমেন্ট করবো না, না হলে সরকার ইটভাটা করার অনুমতি দিতে হবে। তারা লাইসেন্স দিক, লাইসেন্সে টাকার পরিমাণ 5 লাখ 6 লাখ তাই নির্ধারণ করুক না কেন, করুক, কিন্তু গিয়ে হুট করে ভেঙে দেওয়া এইটা। পাশাপাশি ইট যখন আপনার লাগবে তখন মাটি লাগবে, বালু লাগবে। এখানে দেখছি যে এই যে ভেকু ধরতেছে, বালু ট্রাক ধরতেছে, ধরে এই যে জরিমানা করতেছে, আবার এখানে নানান ধরনের তারা সুযোগ সুবিধাও নেয়। আবার এখন সরকারকে একটা চিন্তা করতে হবে, সমন্বিত একটা চিন্তা করতে আমি কী করতে চাচ্ছি এইটা। তারপরে দ্বিতীয়ত কথা হলো এই যে আপনার সরকারের যে এই যে সরকারের কারণেই বলতেছি অস্থিরতা সৃষ্টি হতে যাচ্ছে আমি দেখতেছি। এই যে আন্দোলনের সুফল, এই সুফলটা কিন্তু বিফলে চলে যাবে সরকার যদি শক্ত না হয়। এই যে এখন নতুন রাজনৈতিক দল হয়েছে, আমরা তাদের ব্যাপারে ওয়েলকাম জানাই, হ্যাঁ ঠিক আছে করো। এই যে দেশের বিশৃঙ্খলা কি জিত, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে। তো এই যে সরকার যদি সব জায়গায় লাগামহীনভাবে যদি কোনো কিছু করতে থাকে, তো এরকম বিভিন্নজন বিভিন্ন দাবি দেওয়া করতে যাবে, যে কারণে আসল কাজের কাজ হবে না, মাঝখানে আইন শৃঙ্খলা সরকার ঠিকমতো পরিচালনা করতে পারবে না। ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব রহিম হোসেন প্রিন্স। আসলে এই মুহূর্তে আমরা যদি বলি যারা আসলে আইন প্রণেতা বা আইন যারা করছেন কিংবা যাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার্থে, তাদের কাছে আসলে দেশের অবস্থা কিরকম মনে হচ্ছে? তারা কিভাবে দেখছেন এত মানবিক অবক্ষয়ের পরে আসলে দিন কিভাবে যাচ্ছে? আর দিন যতটা যাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি অবনতি হচ্ছে। এর থেকে আসলে উত্তরণের উপায় কি? এটা কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমি যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এইটা নিয়ে কথা বলার জন্য ডেকেছেন, কিন্তু এক ধরনের ক্ষুব্ধ মন নিয়ে আসলে উপস্থিত হয়েছি আমরা। কারণ এটা আমরা জানি যে আমাদের একটা কী বলে দুঃসহ অবস্থার মধ্যে ছিলাম। তো সেই দুঃসহ অবস্থা থেকে একটা রক্ত দেওয়ার মধ্য দিয়েই তো গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো। তা 7 মাস পরে আবার এ ধরনের একটা বড় ধরনের সংকট, এটা তো কারোর প্রত্যাশা ছিল না। তাহলে একেবারে সহজ অঙ্ক, তাহলে 7 মাস যারা দায়িত্ব পালন করছে, এই আন্দোলনকারী সব রাজনৈতিক দল এবং সবার সমর্থন নিয়ে, তাহলে এ দায়িত্ব তাদের, এর তো আর কোনো নতুন কথা নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, এটা একেবারেই দায়িত্ব নিয়ে, এটা আমার ধারণা হাবিব ভাই আরও ভালো বলতে পারবেন, সবাই বলবেন
একটা সরকার সে যদি মনে করে সরকার মানে তো একটা ব্যক্তি না, তার কতগুলো ভূমিকার ব্যাপার, তাহলে এই ধরনের ঘটনা লাগাতার ঘটতে পারে না। দুই একটা যদি ঘটেও, যেটা হাবিব ভাই বলেছেন, আপনি সাথে সাথে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, ন্যাচারাল, এটা অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছি না, একসময় তো অনেক ধরনের বড় বড় ঘটনা ছিল, আমি কোনো সরকার নিয়ে আলোচনা করছি না, সেটা হয়তো অন্য আলোচনা, কিন্তু দেখবেন অনেক কিছু কিন্তু বন্ধ করা গেছিল আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে। আরেকটা সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, সেটা অন্য অন্য আলোচনা। তাহলে আমি অন্য আলোচনাটা আজকে না, তাহলে সেই জায়গাটা আমাকে যদি বলেন আমি তো হবে কিভাবে, এই প্রশ্ন তো নিজের কাছে। ওই যে আপনি বললেন, প্রশ্ন করলেন যে যারা দায়িত্ব পালন করছে এবং অন্যদের বিষয়ে, দেখেন ছোট্ট করে 3টা বিষয় যদি তুলে ধরি। আমাদের যিনি সরকার প্রধান, তিনি কি বলে বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে কি বললেন, বিবিসির সাংবাদিক যখন তথ্য উপাত্ত হাজির করলেন যে অপরাধের প্রবণতা বেড়ে গেছে, তিনি বললেন না, আগের মতো বাড়ে নাই, আগের মতোই নাকি আছে। তাহলে এটা কোথায় উনি পেলেন? তাহলে এই কথা মানেটা কি, এর মাঝে যা কি দাঁড়ায়? আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি আছেন, আমি নাকি বললাম কারণ তার ভূমিকা কি এটা নিয়ে তো এখন তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি একটা ঘটনা ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু এখন তো অনেকে আমাকেই বলে যে আপনি ওনাকে ধন্যবাদ জানাতে গেলেন কেন? আপনি গতকাল বা আজকেও যদি দেখেন যে আমাদের এই যে নারীরা, ছাত্রী বোনেরা যেভাবে বিক্ষুব্ধ হচ্ছে, তাতে কি কথা বলছে পুরো সরকারকে এবং তাদেরকে। তো যাই হোক, ওটা বাদ দিয়ে আমি তার কথা বলি। আপনি দেখেন উনি যখন বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, পত্রিকায় এই বক্তব্য যখন আসলো, একই সাথে পত্রিকার পাতা জুড়ে খুন, ধর্ষণ, নানা ধরনের ঘটনাই আমরা দেখলাম। উপদেষ্টা পরিষদের একটা সিদ্ধান্ত আরেকজন উপদেষ্টা আমাদেরকে জানালেন যে আমরা আর এই মব আর কি নাকি ওনারা টলারেট করবেন না। ঠিক একই দিনে গুলশানে ভয়াবহ ঘটনাগুলো ঘটে গেল এবং ঘটে চলল। তাহলে ওনাদের কি? তো এখন এই যদি সরকারের বক্তব্য হয়, তাহলে এর প্রশ্রয় কারা পায় আপনারা দেখেন। তাহলে সরকার এটা কি পারে না? কারণ জনগণ তো আছে তার সাথে, তা কি নাকি কোশ্চেন ওঠে সরকার না অন্য কেউ? আবার দেখবেন অতীতে এ ধরনের ঘটনা ঘটলে কি করত সরকার? অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করত। আমি দেখতে পাচ্ছি অনেক সময় এই সরকারও তাই করছে। তার মানে প্রথমে তো তাকে স্বীকার করতে হবে যে এই সংকটগুলো আছে, দ্বিতীয়ত তার যদি ব্যর্থতা থাকে সেটাও স্বীকার করতে হবে। আর ব্যর্থতা স্বীকার করে রাজনৈতিক দলগুলো অন্যদেরকে আস্থায় নিয়ে বিকল্প পথ বের করতে হবে। আর যদি সেটা না করতে পারে, তাহলে তো তার আর থাকার কোনো অধিকার থাকবে না। তাহলে তাকে তো তার পথ বেছে নিতে হবে। কিন্তু এর সাথে রেলিভেন্ট না হলেও ওই কথা বলে না বলেই পারছে না, যেটা হাবিব ভাই বললেন যে তাদের প্রকৃত যা কাজ সেইটা বাদ দিয়ে এত অনেক কাজের কথা সামনে নিয়ে আসছে। তাতে করে তো এই ধরনের সংকট আমরা তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে দিব্য চোখে দেখতে পাচ্ছি এই সংকটগুলো আরও বাড়তে থাকবে। জনগণের প্রতিরোধের মুখে সরকারের কথা না, কিন্তু দেখবেন হয়তো অন্যরা সাময়িকভাবে হয়তো একটু পিছু উঠতে পারে, কিন্তু সরকার যেভাবে চলছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার অনেক উপদেষ্টাদের যে স্টাইল, তাতে করে কিন্তু আরও ভয়াবহ খারাপ জায়গায় চলে যেতে পারে। সুতরাং এখন এর থেকে উত্তরের কথা যদি বলেন, সেটা একটা বড় আলোচনা। আমি এই পার্টে ছোট্ট 2টা কথা বলেই শেষ করি, পরে আরও আলোচনা করা যাবে। প্রথম কথা হচ্ছে জিরো টলারেন্স দেখিয়ে সরকারকে নির্মোহভাবে অপরাধী এই বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইখানে আগের কারোর মতো এইখানে অন্য কোনো উদ্দেশ্য যদি দেখে সে তার কি বলে কর্মকাণ্ড ঠিক করে, তাহলে এটা ভুল করবে, সেটা করতে হবে। আর একটা মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমি বলবো এটা তো একটা সুযোগও, কিন্তু সেই সুযোগটা অলরেডি তিনি হারিয়ে ফেলেছেন। কেন? আপনি তো এর জন্য একটা সামাজিক প্রতিরোধ 1 নম্বর গড়ে তুলতে হয়, আর একটা হয় কতগুলো কালচারালি ডেভেলপমেন্ট গড়ে তুলতে হয়। কিন্তু আমরা দেখতেছি এখানে উল্টা ঘটনা ঘটে গেছে। কালচারালি যারা ব্যাকওয়ার্ড, যারা নারী বিদ্বেষ ছড়ায়, নারীর প্রতি সহিংসতাকে যারা কোনো ঘটনা হিসেবে মনে করে না, তারা আপার হ্যান্ড নিয়ে সামনে কথাবার্তা বলছে, সরকার নীরব থাকছে। তাহলে সরকারের ওইটা একটা ফেলিওর। এইখানে সরকারের অনেক উপদেষ্টা আছেন যারা অনেক এনজিও তার কর্মকাণ্ডে নারী অধিকার তার নিয়ে যেসব কথাবার্তা বলতেন, দেখবেন এখন যেন তারা চুপসে গেছে। তাহলে আপনি কালচারাল ডেভেলপমেন্টে তারা কোনো কাজ করছে না, তাহলে সেইটা একটা। আর অন্য জায়গায়
যে আইনের কঠোর প্রয়োগের যে জায়গা, সেইটাও তো আমরা অনেক সময় দেখতে পাচ্ছি সে যথাযথভাবে কাজ করছে না। তাহলে আপনি কি করে বেশি দিন আশা করেন? আমি তো সেই আশা করার কিছু দেখছি না। বরঞ্চ তিনি না পারলে তাকে স্বীকার করেই দ্রুততম সময়, যত আমরা একটু দেরি করার কথা বলেছি, আমি তো মনে করি এই সরকার যত দেরি করবে নির্বাচিত সরকারের হাতে, জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতেই, ততই দেখবেন নানা ধরনের গ্রুপ, কারণ অপশক্তি তো আছে, নাই আমরা তা বলছি না, আর এই ধরনের অপশক্তিও আছে, তারা কিন্তু নানা সুযোগ নেবে এবং দেশটাকে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার যারা নানা পায়তারা করে, সেইটা বরঞ্চ সেই উদ্দেশ্য বাস্তবায়ন হতে পারে। সুতরাং সরকারকে দেরি না করে এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে ভূমিকা নিতে হবে, জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, যারা নারী বিদ্বেষ ছড়ায়, যারা কালচারালি ব্যাকওয়ার্ড, তাদের বিরুদ্ধে পজিশন নিতে হবে এবং নির্বাচিত সরকার হাতে কিভাবে ক্ষমতা তুলে দেওয়া যায় সেই ধারায় যাওয়ার মধ্য দিয়েই আমি এর একটা সমাধানের পথ বের করা সম্ভব বলেই আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা দেখছি একদিকে যেমন অপরাধের প্রবণতা বাড়ছে, তেমনি অপরাধীর সংখ্যাও বাড়ছে দিন দিন। আসলে এই সমাজে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যদি মবের কথা বলি, যেমনটি রহিন হোসেন প্রিন্স বলেছিলেন, গুলশানের একটি ঘটনা, মিরপুর ডিএইচএস এর একটি ঘটনা, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এখানে আমরা বরং যে ছাত্র আন্দোলনকে আমরা সামনে রেখে একটি নতুন সরকার পেয়েছি, নতুন দেশ পেয়েছি, সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যাদের আছে তাদের পরিচয়ে এই ধরনের ঘটনা ঘটছে। আসলে এই দায়িত্বগুলো কারা নেবে? তাদের আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা সমন্বয়ক ছিলেন, এখন তাদের নামেও অনেক জায়গায় অনেকভাবে অনেক পরিচয় দিয়ে অনেক কিছু করা হচ্ছে, যে কারণে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সব জিনিস একটা মানে সীমাবদ্ধতার মধ্যে থাকে। যার যে বয়স, যার যে কথা বলা উচিত তার সেই কথা বলা উচিত, যে বয়সে যে কথা মানায় সেই বয়সে সেই কথা বলা উচিত। লাগামহীন তো এই যে এমন বডি ল্যাঙ্গুয়েজ এদের। স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে কোনো নির্বাচনের নাম মুখে আনা যাবে না। আরে সর্বনাশ রে, কারা তোমরা? মুখে আনা যাবে না। নির্বাচনের কথা বললে তাদের রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। দেশ কোথায় যাচ্ছে সেদিকে তো হিসাব নেয়। এখন আবার শুনলাম যে এখন বলা শুরু হয়েছে দল গঠনের ক্ষেত্রে, দল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন জন সহযোগিতা করছে, তাদের নাম বলতে পারছি না। তাদের নাম বলার জন্য অন্যান্য দেশের মতো এখন একটা দিতে হবে যে যারা দিবে প্রকাশ্যে দিতে পারবে, বলতে পারবে। এখন বুঝতেছে এই যে বলে আসছেন এতদিন, একটা রাজনৈতিক দল চালাতে হলে বুঝেন, আমরা বুঝি যে কত কিছু এখানে কাঠখড় পোড়াতে হয়। এখন এই যে এই অবস্থার মধ্যে দিয়ে মানে আইন শৃঙ্খলা তখনই অবনতি ঘটে যখন এই মালিক অনেকেই হয়ে যায়। আজকে মালিক হয়ে গেছে না, আইন শৃঙ্খলা আপনি কী হবে? আমরা বিএনপি যারা মনে করতেছি যে সরকার আমাদের, জামাত মনে করে সরকার আমরা চালাচ্ছি, আর এরা নতুন দল, তাহলে এটা আমাদের সরকার, আমরাই তো সরকার। প্রশাসন কার কথা শুনবে? প্রশাসন কার কথা শুনবে? যে প্রশাসনকে একদিন বলবে যে এখানে এটা হচ্ছে, এটা আপনি দেখেন, ওরা নির্বিকার হয়ে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে প্রশাসন একটা দলের পক্ষে তারা কাজ করে এসেছে, তাদের নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নেই। যেমন এখানে কত বড় একটা, আমাদের সুজানগরের একটা ঘটনা ঘটছে। চিন্তা করেন, একটা ইউনো অফিসে দীর্ঘক্ষণ ধরে জামাতের নেতারা বসে আছে বেলা 12টার থেকে। আমাদের ওখানে কয়েকজন নেতৃবৃন্দ গিয়েছে ইউনোর সাথে দেখা করতে। তো দেখা বসে তখন বলছে যে স্যার আমরা একটু কথা বলবো, ঠিক পরে আসেন। আবার 1.5 ঘন্টা পরে গেছে, একই অবস্থা বসে আছে। তারপর আবার গেছে, তারাই বসে আছে, দখলদারিত্ব। মানে তাদের সরকার ইউনো তাদের বসে থেকে সেখানে তারা আমরা ওই বলছে যে ভাই আমরা একটু কথা বলতে চাইতাম। তো আমরা তো কথা শেষ হয়নি, আমার কি ছোট দল নাকি? আমার তো একটা অবস্থা আছে। নিয়ে গেছে কাকে? জামাত নিয়ে গেছে যুবলীগের সেক্রেটারি, আওয়ামী লীগের নেতা, সে জামাতের ভিতরে ঢুকে গেছে। একটা ইউনো অফিসে একটা ডিসি কতক্ষণ বসে থাকা লাগে? এইটাকে কেন্দ্র করে একটু ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি হওয়ার পরে মামলা দিয়েছে। মামলা দেয়নি, মামলা না দিয়েই রাতের বেলায় আর্মি, র্যাব, পুলিশ গিয়ে এলাকা তছনছ করছে। মামলা হওয়ার আগে যেমন আগের দিনে হতো তেমনই হলো। তারপরের দিন দিল মামলা, অফিস ভাঙচুর, এটা সেটা। অর্থাৎ ভাঙচুরও হয় নাই, ডাক্তার রক্তপাত হয় না, কিছুই হয় নাই। মীমাংসা হয়ে নিতে পারতো। কে করলো? ইউনোর পক্ষে এটা করলো। ইউনোটা মিটাতে পারতো, ওই যে জামাত।
এবং সেখানে তারা করছে যে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেবে। অফিসে ইউনিয়নে বসে থাকলো, আমি টাইমিংটা আমি খুঁজে বের করে দেখি যে এই যে অবস্থা প্রশাসন, এই প্রশাসন তো ইচ্ছাকৃতভাবে, এটা তো ইচ্ছাকৃতভাবে তো এরা বিরোধী দলের ভিতরে যাতে লাগিয়ে দিচ্ছে, গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, অস্থিরতা সৃষ্টি করতেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের দলীয় কর্মীরা যখন গিয়ে বলেছে আমরা কথা বলবো, এমনি বলতে পারতো ঠিক আছে আমরা কথা সংক্ষিপ্ত করেন, আর একটা দল আছে না। এইভাবে যদি দেশ চলতে থাকে এবং তারপরে এই যে রোহিণী প্রিন্সরা বললেন যত তারা বিলম্বিত করার চেষ্টা করবে, তাদের ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করবে, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। এদের তো কেউ নেই, এ সরকার কেউ আছে নাকি? এরা যারা মন্ত্রী পদমর্যাদা নিয়ে যারা আজকে উপদেষ্টা, একজনের কোনো রাস্তাঘাটে ওরা মিছিল করে নাই, তো একটা টিয়ার শেল খায় নাই, একদিন রিমান্ডে যায়নি, একদিন ইলেকট্রিক শক খায়নি। এরা হয়ে গেছে এখন উপদেষ্টা হয়ে এক এক ধরনের এমন কথা বলে যে এরা মনে হয় একেবারে জন্মান্তর থেকে এরা এই দেশে সব কিছু এরা করে আসে, এদের মালিক হয়ে গেছে এরা। আমাকে আজকে ওখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে এখানে এই যে স্বপ্ন, যেটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্ন ছিল 26শে জুলাই, 36শে জুলাই যে স্বপ্ন ছিল, স্বপ্ন তো কীভাবে পূরণ হবে, কত কী স্বপ্ন ছিল? কোন স্বপ্ন ছিল? আমরা আন্দোলন করেছিলাম 9 বছর, এরশাদের বিরুদ্ধে আমাদের স্বপ্ন ছিল কি, আমরা স্বৈরাচারকে উৎখাত করবো, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবো, এটাই আমাদের স্বপ্ন ছিল। স্বৈরাচার আমাদের মজিদ খান খিকানি থেকে দিল, এটা দিল সেটা দিল, আমরা তার বিরুদ্ধে দিলাম। এদের তো সে স্বপ্ন ছিল না, এদের স্বপ্ন ছিল কোটা সংস্কার করতে হবে। কোটা সরকার বাতিল করে দিল, মহাকুজে ধুমধামে সব চলে গেল। এরপরে আবার যখন সরকার কোটা ফিরে নিয়ে আসলো, ওই যে যখন তাদের বিরুদ্ধে যখন মতিউর, আসাদ, তারপরে যে বেনজির, আর সব কি সব আজিজ, এইটা বন্ধ করার জন্যই মনে করলাম যে একটা কোটাটা ফিরিয়ে নিয়ে আসে, দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যায়। তো এই দৃষ্টিটা অন্যদিকে নিতে গিয়ে মানে বেগাতে পড়ে গেছে, মনে করেছিল পুলিশ দিয়ে বিএনপি এদেরকে দমন করবে, আর ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ঘরে উঠিয়ে দেবে। তাহলে আপাতত আমি এই দিক থেকে রক্ষা পেয়ে গেলাম, কারণ সরকার তো বলে ফেলেছে কি যে আমার পিয়ন 400 কোটি টাকার মানুষ, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়েই না। এই থাকতে গিয়ে কোটাটা তারা ফিরে নিয়ে গেল, এই ছাত্ররা মাঠে নামবে। সংস্কার, ওই জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, ওই শেখ হাসিনার বিচার, কিছুই চায়নি, তাতে সরকার পতনও চায়নি। তারা তো গেছে সরকারের কাছে বারে বারে ধর্ণা ধরেছে, দেখলো যে 24 সালের 7ই জানুয়ারি একতরফাভাবে একদল নির্বাচন হলো, সেই সরকারকে ঘৃণা করা উচিত, দাবি আদায় করে রাজপথে করবো। আমাদের যাতে রায় গ্রহণ বছর ফয়সালা হবে কোন পথে, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার নয় সরকারের পিছনে ঘুরতে থাকলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করলো, পাত্তা দিল না। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কত চেষ্টা করলো, সময় দিল না। শেষ পর্যন্ত না পেয়ে দুধের পরিবর্তে ঘোল খেয়ে সান্ত্বনা রাষ্ট্রপতির কাছে তাদেরকে স্মারকলিপি দিল। কিন্তু ওই দিনই আবার পাপ করেছে সরকার, ফারজানার উপর একটা প্রশ্ন, প্রভাবশালী সম্পর্ক প্রশ্ন দিল ঠেলা, রাজাকারের বাচ্চা নাই, মুক্তিযোদ্ধার বাচ্চা, এক কথাতে চলে গেল, আগুন জ্বলে গেল। এরপর তো রাজপথ, তারপর তো স্বপ্ন কি, আন্দোলন কি তার সরকার পতন চেয়েছে? চায়নি। আমাদের স্বপ্ন আছে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন যার শব্দ যার না, যার চিন্তা যার না, তাই যে হঠাৎ রাতারাতি বানিয়ে করতে যায়, বিশৃঙ্খলা হবে। এবং এরা মনে করতেছে, এই উপদেশটা মনে করতেছে আমাদের রক্ষা কবচ এই যে সব ছাত্রদের প্রতি আমার অনীহা নেই, কিন্তু তাদের কর্মকাণ্ড কিছু কিছু ব্যাপার, এখন আমার বাচ্চাকে আমি মাথার উপরে উঠালাম, ও তো পেয়ে একদিক গুতাতে থাকে, আমি কতক্ষণ শুদ্ধ করবো বলেন? আদর করে বলে আছে ঠিক আছে তুমি একটা কোলে নাও, মাথার তো ব্যথা করে নিলাম, একে গুতাগুতি শুরু করে প্রস্তাব করে দিল, তবে নামাবো না। এখন এই বর্তমান চলতেছে এরকম, সরকার মনে করতেছে এবং প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন আমি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড, তো সেই দেশটা কিভাবে চলতে পারে যেটা স্বীকার করে ছাত্রদের অ্যাপয়েন্টেড। আর আমরা যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি যে দিনের পর আন্দোলন সংগ্রাম করলাম, রাজপথে জীবন দিলাম, হরতাল করলাম, অবরোধ করলাম, রাস্তার ভিতরে রোদ বৃষ্টি উপেক্ষা করে সংগ্রাম করলাম, কোনো কিছুই না আভাবী করলো, তো এখন দেশ ওইভাবে চলতেছে। আসলে আমরা জুলাই গণ অভ্যুত্থান একটি বড় উৎসাহ, একটি বড় অনুপ্রেরণা, আমরা এটাকে নিয়ে গর্ব করছি, বলছি ছাত্র জনতার আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেক্ষেত্রে জনগণের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। জনগণ আসলে কতটুকু নিরাপদ আছে এখন, এবং আমাদের যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে এখন কোন অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে? না,
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রশ্নটা নিয়ে বোধহয় আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার, যেটা ওই যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের যে অভ্যুত্থানের, এখন এটা খুবই স্বাভাবিক। হয়তো অভ্যুত্থান আকাঙ্ক্ষা এক একজন এক এক রকম ব্যাখ্যা করবে, কারণ ইতিহাস তো দেখবেন যে যখন ব্যাখ্যা করে নিজেই নিজেকে নায়ক মনে করে, সুতরাং সেটা একটা হতে পারে। আমি সেটা নিয়ে কোশ্চেন তুলছি না, কারণ সেটা হোক। কিন্তু বিশেষ করে আমরা যখন যারা রাজনৈতিক দল যারা করি, আমরা কিন্তু শুধুমাত্র 36 দিন না, এই পুরো সরকারের সময় জুড়েই দশকের বেশি সময় ধরেই কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছিলাম। এবং আমার খুব মাঝে মধ্যে ওই যখন আমাদের তরুণদের সাথে দেখা হয়, একটু মায়াও হয়, মজাও লাগে। দেখি যে তারা জানেও না 14 সালে কি হয়েছে, 18 ইলেকশনে কি হয়েছে, তারপরে আমরা কি করেছিলাম, 24-এর ইলেকশনের আগে কি হয়েছে। তাহলে ইতিহাসটা সবারই জানা দরকার, এটা একটা আমি কথা বলে রাখলাম। প্রসঙ্গক্রমে বলি, এইখানে হাবিব ভাই তিনি এই অভ্যুত্থানকে ধরে সামান্য কয়েকটা কথা, কারণ এইখানে আলোচনা তো মেলার সময় হয় না, উনি একটা ধারাবাহিকভাবে কতগুলো কথা বলেছেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ, এটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আপনি হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। ওনার সাথে আমি 2টা ছোট বাক্য যুক্ত করি। সেটা হচ্ছে, উনি খুবই কারেক্টলি বলেছেন, সেই দিকে এসে একটু খেয়াল করবেন। ওরা শেষে এসে কত 9 দফা বললো না, এটা নিয়ে এখনই খবর বেরোচ্ছে 8 দফা না 9 দফা হবে ছিল। কিন্তু কোন দফা নিয়ে একটু আপত্তি ছিল জানেন? সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাও তা না, তাকে ক্ষমা চাইতে হবে। মনে আছে? এইটা এক গ্রুপ বলছে না না না, এখন ক্ষমা চাওয়ার দরকার নেই, সর্বোচ্চ ক্ষমা চাওয়া, এর বাইরে কিন্তু আর ছিল না। আরেকটা কি ছিল এবার? তাহলে শেষ মুহূর্তে বাস্তবে যদি বলেন, এই যে মানুষ ডিসপারেট হয়ে জীবন দিল এবং লক্ষ লক্ষ মানুষ শিশু থেকে শুরু করে নামলো, সবাই শেষে চেয়েছে শেখ হাসিনা তুমি বিদায় হও, পরে যা হয় তাই দেখবো। এটাই তো বাস্তব কথা, তাই না? তাহলে সেইটার একটা অনেক কারণের মধ্যে একটা কি ছিল, যে মিনিমাম মানুষের একটা তো গণতান্ত্রিক অধিকার, যে ভোটের অধিকারটা থাকে। এবং দেখবেন ভোটের অধিকারের অনেক মজা, যার মধ্যে একটা আছে যে ওর স্বামী স্ত্রী কে কাকে ভোট দেবে এটা কিন্তু কেউ জানতে পারে না। একটা স্ত্রী বা স্বামী মনে করে ওটাই তো আমার গণতান্ত্রিক অধিকার, সেটা দীর্ঘদিন ধরে ধূলিসাৎ করে ফেলছিল। তাহলে এইটা তো অনেক বড় আকাঙ্ক্ষা, আর ব্যক্তি অনেক আকাঙ্ক্ষা চাইতে পারে, তাহলে সেই জায়গাটা তো একটা বড় ব্যাপার ছিল। এখন ধরেন এই আকাঙ্ক্ষা থেকে এখন কিন্তু অনেক খবর বেরোচ্ছে। খালি তার একটা বলি, আমি অন্য আলোচনায় যাই, যে হ্যাঁ শেষ মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ধরেন আর্মি তারা যে ভূমিকা নেয়নি, এটা তো 3 তারিখেই জানাজানি হয়ে গেছে যে তারা আর কিছু করবে না। তখন কিন্তু আন্দোলনের সাহস আরো গেছে। এবং এই ছেলেদেরকে বলবো, অবশ্য এটা আমি বলবো বলে বলতে চাই না, কারণ ওরা শুনতেও চায় না, দরকারও নাই। কারণ যারা এখনো পর্যন্ত 69 ওই গণ অভ্যুত্থানের অনেক মানুষ বেঁচে আছে, তারপরে 90-এর গণ অভ্যুত্থানে হাবিবুর রহমান হাবিব সহ অনেকে তো তারা জীবন্ত শুরু থেকে শুরু করেছিল, 80-র দশক থেকে আমরাও করেছিলাম একেবারে। আমাদের রাজনীতির হাতে খড়ি তো এরকমের একটা জায়গা থেকে। তা সেই ধারাবাহিকতাগুলো না জানলে কিন্তু ভুল বোঝার জায়গাটা যায়। ওই যে মানুষ যখন জানলো যে আর্মি আর তারা ভূমিকা নিচ্ছে না, আর এখন তো খবর বেরোচ্ছে জাতিসংঘই তাকে সতর্ক করে দিয়েছিল যে খবর আছে তুমি যদি ভূমিকা নাও। তা আন্দোলনের রাজনৈতিক দলগুলো হুটহাট করে কাজ মানে তার ভূমিকা নেওয়ার সময় নানা কিছু হিসাব করে রাখতে হয়। তো যাই হোক, এইরকম একটা জায়গায় যখন সরকারের পতনটা ঘটলো এবং যখন কোনো দলীয় সরকার তারা যে ক্ষমতা নিল না, সাময়িক সময়ের জন্য হলেও, আমি নিল নাই বলবো, কারণ তারা তো বলছে যে সবাই মিলে কেন করলেন না, অনেক কথা বলছে, আমি ওই তর্কে যাচ্ছি না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বুঝতো জনগণের যে অন্যতম আকাঙ্ক্ষা, তার যে গণতান্ত্রিক অধিকারের একটা পয়েন্ট যে অন্ততপক্ষে ভোটের অধিকার ফিরিয়ে দেই, আর যদি আর একটু কাজ সে বেশি করতে চাইতো, তাহলে তার প্রথমে কি করা উচিত ছিল? রাজনৈতিক দল, আন্দোলনকারী আরো অনেক শক্তি, খালি একক শক্তি না, তাদেরকে আস্থায় নিয়ে করণীয় নির্ধারণ করা। কিন্তু সরকার কি বললো? যে হাবিবুর রহমান হাবিব শেষ বেলায় অল্প সময় তো বলেই দিলেন, ওইটাই কারেক্ট। সরকার যখন নিজেই বিদেশে যেয়ে বললেন যে না এটা বিরাট পরিকল্পনার অংশ, অমুক লোকই হচ্ছে ডিজাইনার এবং তারাই আমাকে নিয়োগ দিয়েছে, তা আপনি তারপরে, আমি তো দেখি এই কথাগুলো মানে হাবিব ভাইয়ের কথার কারণে বলছি, কারণ এটা আমারও বলতে ইচ্ছা করে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো বিশেষ করে গণতান্ত্রিক মুক্তিযুদ্ধকে যারা মানে এবং যারা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসেছি, আমাদের সহনশীলতার কারণে সরকারের অনেক খারাপ কাজও পরেও এখনো পর্যন্ত সে কিন্তু ঠিক মতো চলতে পারছে। সুতরাং এই জন্য বলছি
যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে যদি কারোর আরো অনেক আকাঙ্ক্ষা থেকে আমরা তো আপত্তি করছি না, তা তুমি ভাই ভোটের মধ্যে দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করো। কারণ আপনি আমাকে যদি বলেন, ধরেন কমিউনিস্ট পার্টি, বিএনপির সাথে তো আমাদের পলিটিক্যাল ডিফারেন্স আছে, আমরা তো চাই সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক বিপ্লব সাধন করতে এবং সমাজতান্ত্রিক বিপ্লব করতে চাই। তা আমি কি মনে করব যে এই গণঅভ্যুত্থান আমার বিপ্লব হয়ে গেছে, আমি সবকিছু করব? তাহলে এইটা তো আমার বোকামি। আমি আমার ওই জায়গায় যাওয়ার জন্য প্রচেষ্টা নেব। এখনকার গণতান্ত্রিক অধিকার যতটুকু অর্জন করছি এইটা সংরক্ষণ করে আমি আমার কথা বলবো, বিএনপি তার কথা বলবো, অন্যরা তার কথা বলবে। জনগণের উপরে আস্থা রেখে এই কাজটা করতে হবে। আমি বলবো সরকার যতক্ষণ না পর্যন্ত এই বিবেচনা না করে নিজের কথা বলছে, বিভিন্ন লোক দেশে আসছে, আমি এটুকু বলেই থামি। আপনি দেখবেন যে আমরা দেখতে পেলাম এখন অনেক লোক একসময় কি বলবো, এদের নাম আমি উচ্চারণ করতে চাই না, এইখানে দূতাবাসে ছিলেন, নতুন করে আসছে, তার আগে কি করেছেন, সংস্কার আরো করা দরকার, আগে কি ভুল করিয়াছি, উহা ইহা নানা কথা বলেই আমি দেখতে পাচ্ছি যে দেশকে নতুন একটা সংকটের দিকে যেন ঠেলে দেওয়ার কাজ করছে। সুতরাং এই জায়গায় আমরা অন্ততপক্ষে যেন রাজনৈতিক কর্মী হিসাবে এই গণঅভ্যুত্থানের শুধু 36 দিনের লোক না, দীর্ঘ লড়াই আমরা করে এসেছি। সুতরাং এই জায়গা থেকে বলি, কোনোভাবেই যাতে নতুন করে সংকটে না পড়ি, এই দায়িত্বশীল আচরণ এই সরকারকেই করতে হবে। না হলে এই সব দায় এই সরকারের, সেই দায় কিন্তু তাকের ঘাড়েই পুরোটা চাপবে। আমরা কিন্তু অনেক দায় নেব না, এটা পরিষ্কার করে আজকে বলে গেলাম। জি, ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আসলে এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু না। আমরা দেখছি চুরি, ছিনতাই সহ সবকিছু বেড়ে গিয়েছে। সেই সাথে সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা র্যাবের চেকপোস্ট দেখেছি, এপিবিএনের চেকপোস্ট দেখেছি, পুলিশের চেকপোস্ট দেখেছি। পুলিশের ক্ষেত্রে এবং কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তারা মনোবল হারিয়েছে। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে আসলে মানুষই মনোবল হারিয়েছে, তারা এখন বাইরে যেতে ভয় পাচ্ছে। তো পুলিশের আগে মনে হচ্ছে যে মানুষের মনোবলটাই ফেরানো খুব বেশি প্রয়োজন। আসলে এই মুহূর্তে সরকারের কি করা উচিত? মানুষের মনোবল ফেরানো, মানুষের নৈতিকতা ফেরানো দরকার। এমন মনোবল বৃদ্ধি করে দিলে অনৈতিকভাবে মনোবল বৃদ্ধি তা না, মানুষের নৈতিকতার পথে ফিরে আসতে হবে, তাহলে পরে এটা সম্ভব। আর প্রশাসনের যে ব্যাপার, আইন শৃঙ্খলা যেটা বলবো, আমি তো স্পষ্ট করেই বলে, আগে যে দুর্নীতিটা ছিল প্রশাসনে, এখন দুর্নীতি তার চেয়ে কমে নেই, তার চেয়ে কমে নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার চেয়ে কমে নেই। এখনও মিথ্যা মামলা হচ্ছে, এখনও ষড়যন্ত্র মামলা হচ্ছে, এখনও নানান ধরনের অপকর্ম চলছে, এখনও ওই যে আগে যে র্যাব পোশাক পরে গিয়ে ডাকাতি করতো, ওই যে আপনার কি মাজারে গিয়ে ডাকাতি করে নিয়ে আসতো, তালা ভেঙে নিয়ে আসতো, এখনও ভিতরে ভিতরে অনেক কিছুই আনাচে কানাচে হচ্ছে না তা না। এবং দেখেন মাদকের একটা ব্যাপার, আমার ঈশ্বরদী বাড়ি, আমার ঈশ্বরদী মাদকে ছেয়ে গেছে, কোরআন কি যায় না, আগেও চলছে এখনও চলছে, ওপেন মাদক বিক্রি করে ধ্বংস হয়ে গেছে। এটা একটা জিনিস বন্ধ করুক, এত সংস্কার একটা পয়েন্ট করুক না কেন, কিচ্ছু করবো না, বাংলাদেশ থেকে মাদক আমরা নির্মূল করবো, তাদের দেশটা অনেকখানে এগিয়ে যায়, যুব সমাজ অনেকটা সুস্থভাবে ফিরে আসে। এই যে ছিনতাই টিনতাই যেগুলি হয়, সেগুলি কিন্তু অনেকে চাউল কেনার জন্য তার টাকা দরকার, সে কারণে যতগুলো চিন্তা হয় তার চেয়ে বেশি চিন্তার মাদক সেবন করার জন্য যে টাকা লাগে সেই টাকা কিন্তু, সেই জন্য তারা বেশি চিন্তায় বেশি ডাকাতি কিন্তু তারা করে। এই জন্য সরকারকে কতগুলো জিনিস দ্রুততার সাথে পদক্ষেপ নিতে হবে। কারণ সরকারের একটা জিনিস হলো কি, নিজস্ব কিন্তু ফোর্স নাই। যেমন ধরেন আওয়ামী লীগ যদি মনে করতো দেশটা সুন্দর পাট, তাদের কর্মী বাহিনী ছিল, তারা কর্মী বাহিনীকে অপকর্মে তারা লাগিয়েছিল। তো এখন এদের ভালো কর্মীও নাই, খারাপ কর্মীও নাই, আছে প্রশাসনের লোক আছে, সব লোক কোনো এখনও 80%-এও কেন 90% লোক হলো আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের মনোভাব সম্পূর্ণ প্রত্যেকটা জায়গায়। আমি এখানে কাপটা সরাই এখানে দিলাম, এখানে কাটা নিয়ে এখানে দিলাম, এই তো পরিবর্তন হচ্ছে। আর কী করে পরিবর্তন হচ্ছে সেদিকে তো খেয়াল নেই। এই জন্য আমি প্রথম দিন থেকে বলেছিলাম, আমি একদম প্রথম দিন থেকে প্রতিদিন বলতাম যে সরকারকে ভালোভাবে চলতে হলে, সামনের দিকে সফলতা আনতে হলে অতি দ্রুত কিছু প্রশাসনের লোক নিয়োগ দিতে হবে। অন্যগুলি ঘুর দিতে যা করতেছে করুক, পরে দেখা যাবে। এই জন্য বলেছিলাম পুলিশে নিয়োগ দিতে, সিপাই সরকার সেই কাজটা করেছে, কিছু এএসআই কিছু নিয়োগ দিয়েছে, বিসিএস দিয়ে কিছু এসপি নিয়োগ দেওয়ার কথা বলেছিলাম, ম্যাজিস্ট্রেট কিছু, কিছু মুন্সিফ এবং উচ্চতর আদালতে কিছু মানে কিছু বিচারক নিয়োগ দিতে হবে। তাহলে এখন তো এই যে আদালতের যে অবয়বতা আছে, এরা সেখানে গেলে তো তাদের জামিন দিয়ে দেবে। যেমন প্রথমে একজন দিল তো 6টা মামলার জামিন দিল না সাবির হোসেন চৌধুরীকে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে 6টা মামলা রিমান্ড চলাকালীন অবস্থায় পৃথিবীতে কেউ কোনোদিন জামিন দেয়নি। 6টা মামলা একদিন জামিন দিল, 2টা হত্যা মামলা।
আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গিয়েছিল 2015 সালে 12 জানুয়ারি চ্যানেল 24 থেকে। ওই আমাকে তো ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, আমাকে তো জজ করে জামিন দিল না, আমাকে তো কয়েক মাস ভিতরে থেকে হাইকোর্ট থেকে জামিন দিতে হলো। ওই জামিনটা তাহলে কেন ছিল ম্যাজিস্ট্রেট? তার ঘাড়ে কি দুইটা মাথা আছে? একটা মাথায় তো আছে। তাকে উপরে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল কি জামিন দিতে সাবধান দিকে, না ইন্ডিয়া বলেছিল? তাকে তো ব্যাখ্যা দিতে হবে, জামিন দিয়ে দিল। আমি বললাম যে এখনও থেকে আথাই করে তাকে চাকরিচ্যুত করেন, তাকে অ্যারেস্ট করেন, তাকে রিমান্ডে নেন, কেন সে এটা দিল? এইটা যদি আমরা উচ্চারণ না করতাম তাহলে এতদিন আর আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করার পরে কেউ ভিতরে থাকতো না, ওখান থেকে থামছে। পরদিন দিয়েছিল মান্নান সাহেবকে। তো এই জন্য সরকারকে ওই দিকে নজর দিতে হবে যে প্রশাসন চালানোর জন্য যা যা যে সমস্ত কর্মচারী কে কর্মকর্তার দরকার যেখানে যেটা সেটা সুন্দরভাবে করতে হবে এবং সেটা স্বচ্ছতার সাথে করতে হবে। এখন কিন্তু স্বচ্ছতার সাথে সব যে হচ্ছে তাও তো বলতে পারবো না। আমি একটা ফোন করলে একটা কাজ হবে না, কিন্তু একজন সমন্বয়কারী ফোন করে সাথে সাথে একটা বড় পর্যায়ে বলার পরেও বলে কি বলে আপনার সচিব বলে একটু একজন সমন্বয়কে দিয়ে একটু বলা জানা যায় না? বলেন তো। আমি জানলাম না, চিনলাম না, বুঝলাম না, আমার চোখের সামনে আরবি এরকম গান, সুন্দর সুন্দর গান আছে, আমি আরবি পড়তে পারি না, ওই গানের মর্যাদা আমি বুঝবো না। যে যাদের কথা মতো যারা দেশ চালাতে চাচ্ছে তাদের অবস্থা এরকম। এখন লেখাপড়া শেষ হয়নি কারণ তারা যদি দেশের সমস্ত দায়িত্ব নেয় আর সেই দায়িত্ব তাদের মতোই যদি সরকার পরিচালনা করতে চায়, তো এর থেকে তো পরিচালনা করার আমাদের কোনো সুযোগ নেই। আমাদের সামনে দুর্ভাগ্য ছাড়া আর কিছু অপেক্ষা করতেছে না। তারপরে আমি বলবো দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা তো সরলভাবে সহায়তা করছি। সরকারের তো একটা সৌভাগ্য যে আমরা বলে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা বলছি যে কোনো মূল্য আমরা এই সরকারকে সফল করবই। আর এই সরকার যদি ব্যর্থ হয়, মাঝখানে যদি কোনো কিছু হয়ে যায়, গণতন্ত্র আবার দিশাহারা হয়ে যাবে। কবে আমরা গণতন্ত্র ফিরে পাবো? যে আকাঙ্ক্ষার জন্য আমরা রাজনীতি করলাম, একদিন অত্যাচার নির্যাতিত হলাম, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা বহুদূর পিছিয়ে যাবো। জি, ধন্যবাদ। বলি যে সরকারকে এই সমস্ত চিন্তা করে আমার কথা যদি শুনে থাকে সরকারকে বলবো যে এই কাজগুলি করেন। এবং আরেকটা জিনিস বলে আমি শেষ করে টোটাল ব্যক্তিগত ব্যাপার, সেটা হলো সরকার জনগণের সরকার হলে এই যে ডিজেলের দাম 1.5 টাকা কমালো, পেট্রোল আপনার দাম কমাইতে হলো 5 টাকা 6 টাকা। সরকার জনগণের হলে আগে ডিজেলের দামটাই কমাতো, যেটা উৎপাদনের সাথে সম্পর্কিত, পরিবহনের সাথে সম্পর্কিত। বড় লোক আছে ঠিক আছে, ও ডেইলি 20 মাইল ঢাকা 20 কিলোমিটার চলতো, সে 15 কিলোমিটার চললো, ক্ষতি আমার দেখি এটা। আর আমার এলাকা একটা লিচুর এলাকা, আপনারা জানেন ঈশ্বরের লিচুর এলাকা, প্রায় 10-12 কোটি টাকার লিচু বিক্রি হয়। বিশ্বাস করেন এবার কোনো গাছে কোনো মুকুল নেই। আমি সরকারের কৃষি বিভাগের দায়িত্বে আসেন, সরকারকে বলবো, মাননীয় উপদেষ্টাকে বলবো এই জিনিসগুলি আপনারা একটু তদারকি করেন। দেশের মানুষ তো এবার এই মানুষগুলি কিন্তু একটু অসহায় হয়ে গেছে, বাগানের পর বাগান, মাইলের পর মাইল শুধু লিচুর গাছ আর লিচু গাছ, কোথাও লিচু নাই। আমি কালকে একজন জোকের বলতেছিলাম এই লিচু দেখতে যাবো কোথায়, যে লিচু ফল কেমন ওটা দেখা লাগবে, কার কাছে কোন বাগানে হয়েছে। এই যে অবস্থা, একটা দেশ তখন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি বলছেন সরকার একটি নির্বাচন দিয়ে দেশের এই যে পরিস্থিতি আছে এখান থেকে উত্তরণের উপায় বের করা সম্ভব। তবে নির্বাচনের মাধ্যমে কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব? যদি উন্নতি সম্ভব হয় তাহলে নির্বাচনের সাথে যে সম্পৃক্ত প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কি নির্বাচনের জন্য সক্ষম এখন? আচ্ছা, আমি একেবারে পিন পয়েন্ট বলি। প্রথম কথা, এটা ভুল। এটা মনে করার কোনো কারণ নেই যে একটা ভোট হলে একটা নির্বাচিত সরকার হলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা কিন্তু আমরা বলছি না, আমার ধারণা কেউ বলে না। কিন্তু এটা কেন? কারণ এখন যেহেতু যদি একটা নির্বাচিত সরকার থাকে, আমরা নির্বাচনের মধ্যে ঢুকতে পারি, তাহলে নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতা থাকে। এটা মনে রেখেন, এটা খেয়াল করেন। হাবিব ভাই শুরুতে কিন্তু একটা কথা বলেছে, আপনার এর সাথে আমি লিঙ্ক করার জন্য, যারা শুনছেন আর বোঝার জন্য বলি, যে একটা এলাকায় মনে করছে এ দল জিতে গেছি, ও দল জিতে গেছি, আমরা অনেকেই বিজয়ী, প্রশাসনও যদি কোনো ভালো লোকও থাকে সে হিমশিম খাচ্ছে। তা আপনি যদি ধরেন নির্বাচিত, আপনি ধরেন একটা খারাপ লোককেই নির্বাচিত করলেন, কারণ জনগণ নির্বাচিত করলে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু তখন তো একক নেতৃত্ব থাকবে, তখন আমরা কিন্তু তার বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এবং নির্বাচিত হলে এটা মনে রাখতে হবে, প্রসঙ্গক্রমে বলি, আগের মতো নাই যে 5 বছরের জন্য জমিদার হয়ে গেলাম। এইবারের গণঅভ্যুত্থান আবারও নতুন করে আমাদের একটা পথ দেখালো, এবং যদি দ্রুত করতে পারি তাহলে এই পথ জারি থাকবে যে তুমি জনগণের কাজ ঠিক মতো না করলে 5 বছর ঠিক মতোই ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং এইটা প্রথমে আপনি রাখেন। এর সাথে খালি ছোট্ট করে যুক্ত করে দেই, আসলে এটা জনগণ
কোন দল কাদেরকে নির্বাচিত করছে, তারা কত ভালো কাজ করতে পারে তার উপরে নির্ভর করবে। এটা গেল হচ্ছে প্রধান কথা। এবার দ্বিতীয় যে কথা বলছেন, তাহলে একটা নির্বাচিত দল হলে তার যে ধরনের রেসপন্সিবিলিটি থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা করলেও সেই রেসপন্সিবিলিটি কেউ যদি কল্পনায় চিন্তাও করে সেই কাজটা করতে পারবে না। তাহলে একটা পথে এগিয়ে যাওয়ার পথ দেখানো যাবে। এটাই হচ্ছে 2 নম্বর আমার বক্তব্য। 3 নম্বর বক্তব্য হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা উন্নয়ন এর সাথে অনেক কিছু জড়িত। ধরেন এক এক দল এক এক রকম কথা আমরা বলবো, ন্যাচারাল। যেমন ধরেন আমাদের দিক থেকে একটা ফান্ডামেন্টাল বক্তব্য হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনি অর্থনীতির দুর্বৃত্তায়ন দূর না করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাজনীতির দুর্বৃত্তায়নও কিন্তু দূর করতে পারবেন না। তা আমার ধারণা এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যদি একটা নির্বাচন পর্বের মধ্যে যেতে পারি, তখন দেখবেন নির্বাচনে একটা ম্যানিফেস্টো আসবে, এই যে গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা কে কিভাবে বাস্তবায়ন করবা। আপনি, আমার ধারণা বলছে, দেরি করলে কিন্তু এই কাজ দেরি হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আপনি যত দ্রুত করবেন, এই আলোচনাগুলোর মধ্যে আমরা যাব এবং দেখবেন এইবার অন্ততপক্ষে, বিশেষ করে যারা আমরা গণতন্ত্রের কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং দীর্ঘ আন্দোলনে নানাভাবে সাথী ছিলাম, সাথী কিন্তু 2 ভাবে হওয়া যায় জানেন, কোলে উঠেও চলা যায়, পাশাপাশিও চলা যায়, বা দূরে থাকলেও চিন্তার ঐক্য থাকা যায়। তাহলে এইটা থাকতে থাকতে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে আমরা একটা পজিটিভ জায়গায় যেতে পারবো। বরঞ্চ এখন অনেকগুলো নেগেটিভ জায়গায় আছি, এই সরকারকে সেই জায়গা থেকে উত্তরের জন্য নির্বাচনে যাওয়া দরকার। দেখেন এইখানে আলোচনায় আসছে আপনি দুর্নীতির বিষয়, অনেক জায়গায় আরও বেড়েছে। আপনি এই যে বৈষম্য বিরোধী অনেকের কথা বললেন, আপনি ইউনিয়ন পরিষদ, খালি উপজেলা কি বলবো, ওর থেকে সচিবালয় আপনি খোঁজ নিয়ে যেয়ে দেখেন কতজন কিভাবে বসে থেকে মাতবাড়ি করতেছে। আপনাদের পত্রিকায় বা নিউজে যতটুকু আসতেছে ছিটাফোটা। এবং এত বড় দুঃসাহস, অতীতে 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থানের নেতারা এখনো জীবন্ত বেঁচে আছে, কেউ কোনোদিন দেখিয়েছি না কিনা দেখেন তো। এত বড় দুঃসাহস যখন দেখায়, লেখাপড়ার হালটা কোথায় চলে গেছে। সুতরাং আমরা কিন্তু ভয়াবহ খারাপ দিকে যাচ্ছি এবং বিদেশের আধিপত্য নানাভাবে কিন্তু খালি দেশি শক্তি না, আধিপত্যকে সুযোগ করে দিচ্ছি। সেই জায়গা থেকে উত্তরণের জন্য হলেও আমাদের দ্রুত একটা নির্বাচনী ধারায় যাওয়া দরকার। জি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, আসলে নির্বাচনের মাধ্যমে কিভাবে দেশে আইন শৃঙ্খলা উন্নয়ন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে পরিবর্তন সম্ভব। আসলে 1986 সালে একটা নির্বাচন হয়েছিল, 88 সালে একটা নির্বাচন হয়েছিল, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল, সেনাবাহিনী মাঠে ছিল, নির্বাচন কি সুষ্ঠু হয়েছিল? হয়নি। 88-তে একতরফাভাবে নিয়ে গেল, 86-এও 48 ঘন্টা বন্ধ রেখে তারপরে জাতীয় পার্টিকে বিজয় লাভ করলো, আমাদেরকে হারিয়ে দিল। 91 সালে, ওই 88 সালের পরে 90 সালে, 91 সালে নির্বাচন হয়েছে, 96 সালে একটা নির্বাচন, 2001 সালেও একটা নির্বাচন। প্রশাসনকে বিদেশ থেকে ধার করে নিয়ে আসা হয়েছিল? নির্বাচন কমিশনকে বাইরে থেকে এসেছিল? না, এই দেশের ভিতর থেকে কিন্তু হয়েছিল। তাহলে 91 সালে নির্বাচনটা সুষ্ঠু লেগে পেরে, যদিও সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি কিছু বলা হয়েছে, নির্বাচনের মাঠে কিন্তু হানাহানি হয়। নির্বাচনের মাঠে গিয়ে কিন্তু সেখানে পোস্টার ছিঁড়ে ফেলা, প্রার্থীকে আহত করা, গ্রেপ্তার করা, এগুলো কিন্তু হয়নি। তো ওই প্রশাসনটা ছিল, ওই প্রশাসনই 86-এ মাঠে নামতে দেয়নি, বিরোধী দলকে মাঠে নামতে দেয়নি। আমার মিরপুর কেরামতকে পিটায় বালিশ বানায় ফেলছে তার শরীরটাকে, জাতীয় পার্টি তখন ছিল। এখন যে প্রশাসন যাই আছে না কেন, আপনি যদি মনে করেন প্রশাসনকে সুন্দরভাবে সাজাবেন, তারপর নির্বাচন দেবেন, কত বছর বলে যে এত বছর ধরে প্রশাসনকে সাজাবো, এত বছর ধরে টোটাল প্রশাসনকে দক্ষ করবো। দক্ষ প্রশাসন যে ছিল, এই দক্ষ প্রশাসনটা একদম সুন্দর করে, যে প্রশাসন 91, 96, 2001, এমনকি 2007 সালে যে 8 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে মাঠে ময়দানে কিন্তু হাঙ্গামা ছিল না। ভোট কারচুপি করেছে তৎকালীন মঈন আহমেদের ফখরুদ্দিনের সরকার, এবং সেই সরকারের সমর্থক ছিল ডক্টর ইউনূস সাহেব। সেই সময় ফখরুদ্দিনকে উনি দিয়েছিলেন। তো ওই সেই 10% ভোট তারা, আমার কাছে মনে হয় যে তারা একটা আলাদাভাবে আওয়ামী লীগের পক্ষে সিল মেরে রেখেছিল বলে ভোটের পার্সেন্টেজ 86% হয়েছে, যা আজ পর্যন্ত কিন্তু হয়নি। তো সেই প্রশাসন, এই দক্ষ প্রশাসন, চৌকস প্রশাসন সবই তো ছিল। তাহলে 2014 সালে নির্বাচন বিনা পর্যন্ত হয়ে গেল কেন একতরফা? বলেন। 2018 সালে রাতের বেলা হলো কেন? কারা করলো? এই চৌকস প্রশাসন তো করেছে, এরাই তো ভোট কেটেছে। এই এসপি, এই ডিসি, এরাই তো ভোট কেটেছে। এই টিউনো, এই ইউনো, এরাই তো করেছে।
চৌকস। এরপরে আপনি আসেন 2024, একতরফাভাবে একদলীয় নির্বাচন হলো। একজন ডিসি একজন এসপিকে বলেছেন আমি এই একতরফা নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো না, আমরা একবারই শেষ পর্যায়ে আমি বলতে পারবো না বলেন তো। এখন একটা জিনিসের কোনো দল যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা নেই, নির্দলীয়ভাবে যখন নির্বাচন হবে, তাহলে আমার এই ভাঙাচোরা প্রশাসন যা আছে যথেষ্ট, correct। তারাই যথেষ্ট, কিচ্ছু করা লাগবে না। আনসার একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলেও সোজা হয়ে মানুষ ভোট দেবে এবং সুষ্ঠু সুন্দর একটা ভোট হবে, এই প্রশাসন দেই। তাই অন্য নির্বাচনটা হয়ে গেলে যে রোহিঙ্গা প্রিন্সের সাথে একমত, একজন যখন নেতৃত্বে আসবে সে খারাপ করলে তার বিরুদ্ধে বলা যায়। এখন কাকে বলবো আমি, কাকে দোষটা দেবো? আপনাকে ধরবে না আমাকে ধরবে না, তাকে আমি ধরবো। এই জন্য নির্বাচন ছাড়া কোনো গতি নেই। একটা সুষ্ঠু নির্বাচন হলে দেশটা, হ্যাঁ কে বলছে নির্বাচন তো আওয়ামী লীগ ছিল না, এরশাদ সাহেব ছিল দীর্ঘ 9 বছর। দেশের আভ্যন্তরীণ দেশের বাজেট 90 সালে সর্বশেষ বাজেট হলো 95% বিদেশ নির্ভর বাজেট। অর্থাৎ 91 সালে বেগম খালেদা ক্ষমতা আসার পর সর্বশেষ যখন ক্ষমতা হস্তান্তর করেন 53% দেশীয় উৎস থেকে বাজেটে সংযোজন করেছিল। এইটাই হলো গণতান্ত্রিক সরকারের অর্জন বা সফলতা। জি, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারই শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যে জনগণকে সামনে রেখে রাজনীতিবিদরা রাজনীতি করছেন, সেই জনগণের আসলে কতটুকু নিরাপত্তা দিতে পারছে দেশের সরকার? মূলত এই জনগণকে রক্ষা করাই বর্তমান সরকারের দায়িত্ব হওয়া উচিত। সচ্ছলভাবে, সাহসভাবে এবং নির্ভুলভাবে যেন মানুষ চলতে পারে, সেই প্রত্যাশাটাকে শেষ করছি আজকের অনুষ্ঠান। তখন সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।